ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে এক দফা কর্মসূচি ঘোষণার দিন আজ শহীদ মিনারে শেখ হাসিনাকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল ছাত্র জনতা। আমরা মনে করি খুনি হাসিনা সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ। আদালতের অনুমতি পেলে সরাসরি বিচার কাজ সম্প্রচার। সংস্কার ইস্যুতে দলগুলোর মাঝে 5.5 মাসের আলোচনার পরও হয়নি যথেষ্ট ঐকমত্য। মত বিশ্লেষকদের জাতীয় সনদ বাস্তবায়নে একটা জুলাই সনদ ঘোষণা করলে সেটা সব রাজনৈতিক দল মেনে নিতে বাধ্য হবে। জনগণ ওভারওয়েলমিংলি রেফারেন্ডামের পক্ষে ভোট দেয়, তাহলে সেটা এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করে। সংশোধিত মার্কিন শুল্ক হারে স্বস্তির পাশাপাশি বাড়বে অদৃশ্য চাপ। যুক্তরাষ্ট্রকে ছাড় দেয়া বিষয়গুলো প্রকাশের তাগিদ বিশ্লেষকদের। চট্টগ্রামে বিধ্বস্ত সড়কে নরক যন্ত্রণায় মোহরা এলাকার বাসিন্দারা ঝুঁকি নিয়ে চলাচল। বর্ষা শেষে সংস্কারের আশ্বাস সিটি কর্পোরেশনের। অনেক কষ্টে চলাচল করতে হয়, দীর্ঘদিন ধরেই বৃষ্টির কারণে রাস্তাটা ভাঙা। একটা হসপিটালে নিয়ে যাবে এই সুযোগ নেই, না হয় কাঁধে করে নিয়ে যেতে হবে, না হয় রোগী মারা যাবে রাস্তায়। যেখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়েছে সেই রাস্তাঘাটটা খুব দ্রুত গতিতে রিপেয়ার করার জন্য সেটার ইনস্ট্রাকশন আমি দিয়েছি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে রাজি নয় হামাস। দাবি ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধের রয়েছে পূর্ণ অধিকার। এশিয়া কাপের সেরা প্রস্তুতি নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ চূড়ান্ত করেছে বিসিবি। 19 থেকে 24 আগস্টের মধ্যে হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুলিশের নির্বিচার, মানুষ হত্যা, হয়রানি আর শেখ হাসিনার কূট কৌশলের প্রতিবাদে ফুঁসে ওঠে ছাত্র জনতা। 34 জুলাই হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার জমায়েতে সরকার পতনের এক দফা ঘোষিত হয় সেদিন বিকেলে। তবে শেখ হাসিনার মসনদের ভিত নড়ে যায় সকালেই, যখন ছাত্র জনতার পক্ষে নিজ অবস্থান জানায় সেনাবাহিনী। ক্যালেন্ডারের পাতায় সেদিন 3 আগস্ট 2024, কিন্তু আন্দোলনকারীদের কাছে দিনটি 34 জুলাই। কেন্দ্রীয় শহীদ মিনার, যত দূর চোখ যায় মানুষ আর মানুষ। কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দেয়। সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনারে। উদ্বেলিত ছাত্র জনতার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার আকাশ বাতাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই। দুপুর গড়িয়ে বিকেল, পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এখানেই তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সাফ জানিয়ে দেন, আর ছাত্র জনতার রক্তে রঞ্জিত আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই। দাবি এখন একটাই, স্বৈরাচারী হাসিনা সরকারের পতন। আমরা মনে করি খুনি হাসিনা সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এদিন মাঠে নামে ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরের সংহতি জানিয়ে শিল্পীদের অনেকেই যোগ দেন শহীদ মিনারে। সমাবেশে যোগ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। সমর্থন আরও জোরালো হয় যখন বিএনপি তাদের অবস্থান জানায়। কেবল নৈতিক সমর্থন নয়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবে দলটি। ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমতে তাদের সঙ্গে থাকবে। আন্দোলন দমাতে এদিন রাতে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন তিনি।
যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। অন্যদিকে তারই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করেন পাল্টা কর্মসূচির। জানান পরদিন থেকে রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেদিকেই নজর ছিল রাজনৈতিক বিশ্লেষক সহ আপামর জনতার। এদিন অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে, যা আন্দোলনকারীদের মনোবলকে আরও দৃঢ় করে তোলে। এতে বেগবান হয়ে এক দফা আন্দোলন, যার ফলশ্রুতিতে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। অবসান ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ স্বৈরাচারের। রচিত হয় নতুন এক ইতিহাস। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণ আজ। আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে বিচার কাজ। প্রথম দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। এসব তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আজ রাজধানীতে একাধিক সভা সমাবেশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের আয়োজনে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি স্মরণে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে। সমাবেশ ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ছাত্রদল। এদিকে শহীদ মিনারে দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির জনসমাবেশ রয়েছে। সেখানে ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আসবে দেশ গঠনের কর্মসূচির ঘোষণা। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী সাইমুম শিল্পগোষ্ঠীর জুলাই জাগরণ অনুষ্ঠান চলবে। এদিকে আজ এইচএসসি ও সমমানের 2 বেলা পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হবে। BCS এর পরীক্ষাও। যানজট এড়াতে বেশ কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পদ্ধতিগত কিছু মতানৈক্য আছে, সেটি কাটিয়ে উঠলে 8ই আগস্টের মধ্যে চূড়ান্ত জুলাই সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানী শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর কি হবে তা কোনো রাজনৈতিক শক্তির কাছে লিখিত ছিল না। আসিফ মাহমুদ আরও বলেন, গণকবরে যে জুলাই শহীদরা সমাহিত তাদের DNA টেস্ট করে শনাক্ত করা হবে। তাদের পরিবারের কেউ নিয়ে যেতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে। তিনি জানান, 6টি মরদেহ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, হয়তো বেশি দিন রাখা সম্ভব হবে না। আগামীকাল সোমবার তাদের দাফন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানের সেন্ট্রাল কানেক্টিং পয়েন্ট বলে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, পরবর্তীতে অনেকেই এই ব্যানারটিকে মিসইউজ করেছে। বোঝাপড়াটা এই গুটিকত ছাত্রের ছিল না। পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পারে তাহলে আশা করি 8ই আগস্টের মধ্যে জুলাই সনদ, যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। জাতীয় সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকলে ভবিষ্যতে এর কার্যকারিতা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, নোট অব ডিসেন্ট সহ যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো অস্পষ্ট। ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস,
সাংবিধানিক সংস্কার এসব গুরুত্বপূর্ণ প্রশ্নে কমিশনের সুপারিশ কতটা কার্যকর হবে তাও এখন পরিষ্কার নয়। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিবেচনায় নিলে সংস্কারের বিষয়ে যথেষ্ট ঐকমত্য হয়নি বলেই মনে করেন বিশ্লেষকরা। প্রায় 5.5 মাসের আলোচনা তর্ক বিতর্কের সমাপ্তি। শিগগিরই চূড়ান্ত হতে যাচ্ছে জুলাই সনদ। দ্বিতীয় ধাপের সংলাপে 19টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। এর মধ্যে 10টিতে নোট অব ডিসেন্ট অর্থাৎ দ্বিমত জানিয়ে একমত হওয়ার কথা জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলোর ভবিষ্যৎ কি হবে তা স্পষ্ট নয়। ক্ষমতার ভারসাম্য রক্ষা, কারো স্বৈরাচার হয়ে ওঠার পথ রুদ্ধ করা ছিল সংস্কারের গুরুত্বপূর্ণ লক্ষ্য, কিন্তু সেই ভারসাম্য তৈরি হবে কিনা তা নিয়ে সংশয় কাটেনি। আগের থেকে অবশ্যই ক্ষমতার কেন্দ্রীভূত হওয়ার পসিবিলিটি একটু কমেছে, কিন্তু আমরা সম্পূর্ণ সেফ কিনা আবারও কোনো একটা সরকার কোনো একটা সময় কোনোভাবে সংবিধানকে কোনো ধরনের সংস্কার করে অ্যাবসলিউট সেফগার্ড আমরা কখনোই পারবো না, কিন্তু মিনিমাম যেই সেফগার্ডটা আমাদের নিশ্চিত করার কথা ছিল এইটা বর্তমানে যে জায়গাটায় আছে সেইটা আমরা আসলে হচ্ছে গিয়ে আমার মনে হয় না যে আমরা সেটা নিশ্চিত করতে পেরেছি। রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সংস্কারের জায়গায় ঐকমত হতে পারেনি। দুইটা পক্ষকে যদি সমক্ষমতা সম্পন্ন হয় তাহলে দুই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হতে পারে। সে কারণে সরকার সেই অবস্থায় সরকারের স্থায়িত্ব নিয়ে সংকট সৃষ্টি হতে পারে এবং সরকারি কার্যক্রমে স্থিরতা দেখা দিতে পারে। শঙ্কা আছে, জাতীয় সনদ বা রাজনৈতিক ঐকমত্যের রূপরেখা বাস্তবায়নে বাধ্যবাধকতা না থাকলে সেটি কার্যকর হওয়া নিয়েও। ঐকমত্য সৃষ্টি করেই একটা জুলাই সনদ ঘোষণা করলে সেটা সব রাজনৈতিক দল মেনে নিতে বাধ্য হবে। আর এখন যদি কোনো রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দেয় বা দ্বিমত পোষণ করে, পরবর্তীতে তারা যদি এটা পরিবর্তন করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের নৈতিক যে অবস্থান, অবস্থানের কোনো সমস্যা হবে না। আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম ঘটনার নজির তো আছে, আর যদি সেটা সংসদে আলোচনার মাধ্যমে হয় ভবিষ্যতে, তাহলে সেটাও একটা অনিশ্চয়তার ভিতর থাকে। ফলে আমরা জুলাইয়ের অভ্যুত্থানের দাবি দেওয়ার যে সমাধান আপাতত পাচ্ছি সেটা আমার মনে হচ্ছে একটা অনিশ্চিত। যে জায়গাগুলোতে ক্রিটিক্যাল এই পাওয়ার শেয়ারিং বা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার ব্যাপার, সেখানেই একটা নোট অফ ডিসেন্ট থাকছে। সেই ক্ষেত্রে রেফারেন্ডাম একটা উপায় হতে পারে, যে আমরা হয়তো জাতীয় সংসদে যে নির্বাচন হবে তার সাথেই এই রেফারেন্ডামটা যদি আমরা পাশ করায় নিতে পারি, যদি জনগণ ওভারওয়েলমিংলি এই রেফারেন্ডামের পক্ষে ভোট দেয়, তাহলে সেটা এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করে। ঐকমত্য কমিশন বলছে, গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পক্ষকে এক ছাতার নিচে আনার চেষ্টা হয়েছে। এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রতি দায়বদ্ধ থাকা। তার অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউরটা কি হবে, জবাবদিহিতা কি হবে, এই জায়গাগুলো আমার শঙ্কার জায়গা হিসেবে থেকে যাচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 35 থেকে 20% শুল্ক কমেছে 15%। শুল্কের এই হার এনেছে স্বস্তি, কিন্তু অস্বস্তির দিকও কম নয়। প্রথমত, শুল্ক ছাড়ের ক্ষেত্রে শর্ত পরিপালনে বাড়বে চাপ। বিশ্লেষকরা বলছেন, শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রকে যেসব ছাড় দেয়া হয়েছে তা শিগগিরই প্রকাশ করা দরকার। পাশাপাশি আমদানি বাড়াতে অর্থায়নের বিষয়টি অস্বস্তি তৈরি করবে সরকারের জন্য। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশে স্বস্তিদায়ক অবস্থায় এখন বাংলাদেশ। প্রতিযোগী দেশগুলোর মতোই সমান হারে শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম, পাকিস্তান, কম্বোডিয়া, শ্রীলঙ্কার শুল্ক বাংলাদেশের প্রায় সমান, তবে ভারতের শুল্ক বাংলাদেশের চেয়ে 5% বেশি। তাই প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে। ইন্ডিয়ার এখন আমাদের থেকে বেড়ে গেছে, এটা একটা পজিটিভ সেট আমাদের জন্য, যে ইন্ডিয়ার ব্যবসাটা বাংলাদেশে কিছুটা হলেও আসতে পারে বা বাংলাদেশ থেকে অন্তর্দিকে যাওয়ার সুযোগ নেই। মোরওভার চায়নার ব্যবসা দিনে দিনে সরে আসছিল, যেটা বাংলাদেশ সুফল আগে থেকে পেয়ে আসছিল, সেটা হয়তো সামনেও আরো বেশি পাবে। পরবর্তী নেগোসিয়েশনটা যদি আমরা এটা করতে পারি যে তাদের দেশের র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস যদি পেয়ে যাই, তাহলে বাংলাদেশের রপ্তানিটা অনেক গুণ বেড়ে যাবে এবং বিশেষ করে নিটওয়্যারের রপ্তানির ক্ষেত্রে একটা বিশাল সুযোগ তৈরি হবে। কিন্তু বাংলাদেশের শুল্ক কমার পেছনে কাজ করেছে কোন জাদু? অর্থাৎ কি শর্তে নির্ধারণ হলো স্বস্তির শুল্ক হার? বাণিজ্য ঘাটতি কমানোর কঠিন চাপ দৃশ্যমান। এরই মধ্যে বোয়িং উড়োজাহাজ, গম, সয়াবিন বীজ কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি পর্যায়ে তৎপরতা লক্ষণীয়। দুই পক্ষেরই বাড়বে ব্যয়ের চাপ।
এই 35কে 20-এ নামাতে গিয়ে আমরা কি শর্তে রাজি হয়েছে সেটা তো এখনো পুরোপুরি প্রকাশ হয় নাই। অন্তত আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা যুক্তরাষ্ট্র থেকে ক্রয়টা বাড়াবো, মেড ইন বাংলাদেশ। এটার সংজ্ঞাটা কি হবে? কারণ এখানে তো আমরা উৎপাদন করি কিন্তু বাইরে থেকে কিনে আনি। তো ওখানে 40% ডোমেস্টিক ভ্যালু এডিশনের একটা কন্ডিশন দিচ্ছে বলে জানা গেছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন। বিশাল এই ঘাটতি কমাতে তৈরি হবে অস্বস্তি। একই সঙ্গে বাণিজ্যের বাইরেও একাধিক ইস্যুতে পরিপালন করতে হবে শর্ত। এক্ষেত্রে গুরুত্ব পাবে জ্বালানি ও বিদ্যুতের উন্মুক্ত মালিকানা, চীনের কর্তৃত্ব হ্রাস, মেধাস্বত্ব আইন, ভ্যালুয়েশন বৃদ্ধি, শ্রম ইস্যু। চাপ আসার ফলে যদি প্রয়োজনীয় সংস্কারগুলো হয়ে যায় তাহলে তো সেটা আলটিমেটলি আমাদের পক্ষেই যাবে। আমাদের মোট আমদানি তো $60-70 বিলিয়ন মতো। তো সেই ক্ষেত্রে একটু বেশি দামে কিনলেও আপনার যে একেবারে ডোমেস্টিক ইকোনমিতে একটা বড় ধরনের চাপ পড়বে তা না। প্রশ্ন হচ্ছে কার উপর চাপানো হবে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক, ক্রেতা বিক্রেতা নাকি উৎপাদক, তা এখনো স্পষ্ট হয়নি। আগামী 7 আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক হার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। যশোরে রাজপথ কাঁপানো অনেক বৈষম্য বিরোধী নেতাই এখন রাজনীতিতে নিষ্ক্রিয় অবস্থায়। দাবি, জেলার শীর্ষ কয়েক নেতার নীতি বহির্ভূত কাজের জন্য সংগঠন থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন তারা। যদিও দেশ গড়ার লক্ষ্যে চির ধরেনি বলেই তাদের মত। নাগরিক সমাজে মনে করে আন্দোলন থেকে উঠে আসা এসব ছাত্র নেতারা ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ থাকবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। 24শে গণঅভ্যুত্থানে যশোর শহরে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সুমাইয়া শিকদার ইলা। জানান, লেখাপড়ার পাশাপাশি চাকরি করতে গিয়ে কোটা বৈষম্য দেখেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি। চাকরি পরীক্ষা দিতে যাই এবং সেই চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমি কোঠার নীতির কাছে আমার চাকরিটি যখন হয় না, তখন আমি কোঠা এবং নন কোঠার যে ব্যবহারটা সেটা সাদৃশ্যপূর্ণ ওই মাঠেই আমি দেখতে পাই। 5 আগস্ট পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর কমিটির অর্থ সেল সম্পাদকের দায়িত্ব পান তিনি। তবে 3 মাসের মাথায় কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ 28টি অভিযোগ তুলে পদত্যাগ করেন ইলা। কমিটি ব্যবহার করে আসলে চলতে থাকে কালো টাকার দুর্নীতি এবং টেন্ডারবাজি। যত রকম দুর্নীতির শিকার হয় ছাত্ররা দুর্নীতির সাথে জড়িত হয়ে যায় এবং রাজনীতির যেই নোংরা খেলা সেটাতে তারা নিজেদেরকে ধাবিত করে ফেলে। শুধু ইলা নয়, বছর না যেতেই বৈষম্য বিরোধী জেলা কমিটি থেকে খোদ আহ্বায়ক সহ 11 জন শীর্ষ পদধারী পদত্যাগ করেছে। অনেকেই হয়ে পড়েছেন নিষ্ক্রিয়। আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে গুটি কয়েক শীর্ষ নেতারা প্রশ্নবিদ্ধ কাজ করায় ছাত্র সমাজ মুখ ফিরিয়ে নিয়েছে বলে মনে করে সচেতন মহল। যাদের হাত দিয়েই বৈষম্য দূর করার কথা ছিল তারাই বৈষম্যের মধ্যে বিতর্কিত হয়ে যাচ্ছে, তখন সেই ভাবনা থেকেই আর কি নিজেকে আরো বেশি করে গুটিয়ে নেওয়া। ফ্যাসিস্টের শিখানো যেই সহজ পন্থাগুলো, মানে মেক করার পন্থা বা ক্ষমতার অপব্যবহার করার পন্থা, এই বিষয়গুলো যখন ছাত্ররা মানে এখানকার কিছু সুবিধাবাদীরা বা নেতারা হলো আপনার বুঝে গিয়েছে, প্র্যাকটিস করা শুরু করেছে, তখন একদম তৃণমূলের সাধারণ শিক্ষার্থীরাও অনেকের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যখন এই রাজনীতির প্রশ্ন আসলো, যখন নীতিগত এবং আদর্শগত প্রশ্নটা সামনে আসলো, তখন তাদের মধ্যে আর ঐক্য ধরে রাখা সম্ভব হলো না। নানা রকম মতবিরোধ তখন সেখানে দেখা যেতে লাগলো এবং নিজেদের মধ্যে কোন্দলও বৃদ্ধি পেতে লাগলো। তবে এখনও দেশ গড়ার স্বপ্ন পূরণেই কাজ করছে অভ্যুত্থানের শক্তি, এমনটাও মনে করেন অনেকেই। পদ পদবি পাচ্ছে না, কিছু ক্ষেত্রে কেউ কেউ আবার সরে যাচ্ছে। তো সেক্ষেত্রে ত্যাগী লোকরাই, যারা নতুন বাংলাদেশ চায়, আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করতে চায়, মূলত তারাই এনসিপিতে কাজ করবে এবং তারাই কাজ করে যাচ্ছে। নীতি বহির্ভূত কাজ করার জন্য কমিটির এক সদস্য সচিবের পদ স্থগিত করা হয়েছে। রাজপথ কাঁপানো এসব ছাত্রনেতারা বিপথে গেলে রাজনীতির নতুন বন্দোবস্ত শঙ্কার মুখে পড়বে বলে মনে করে সচেতন নাগরিক সমাজ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চৌহালি ও শাহজাদপুর উপজেলার একাংশ নিয়ে ছিল সিরাজগঞ্জ 6 আসন। 2008 সালে চৌহালিকে সংযুক্ত করা হয় বেলকুচির সাথে। চৌহালিবাসীর অভিযোগ, এরপর থেকেই তারা উন্নয়ন বঞ্চিত। আসনটি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। 9টি উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ জেলা। স্বাধীনতার পর থেকে জেলায় সংসদীয় আসন ছিল 7টি। 2008 সালে সিরাজগঞ্জ 6 আসনকে যুক্ত করা হয় বেলকুচি কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ 5 আসনের সাথে।
সিরাজগঞ্জ ৬ আসনে ভোটার সংখ্যা ছিল 2,10,978 জন। বিলুপ্তির পর 4টি সংসদীয় নির্বাচনে বেলকুচি থেকে নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এ সময়ের মধ্যে নদী ভাঙন রোধ সহ দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি অঞ্চলটিতে। এতে ভোগান্তি আগের তুলনায় অনেকটাই বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। যত বরাদ্দ আসছে শুধু পেপার ট্রানজ্যাকশন হয়েছে, রাস্তাঘাট কোনো কিছু উন্নয়নমূলক কোনো কিছু হয়নি। কিছু লোকজনের কারণে তাদের সুবিধার্থে তারা এই আসনটি ভাগ করে নিয়ে যায়, কিন্তু আমাদের এই এলাকার অবহেলিত এলাকার লোকজনের খুব অসুবিধা। চর অঞ্চলের জনগণ প্রতিনিয়ত নদীর সঙ্গে যুদ্ধ করতেছে এবং এখানে অবকাঠামোর কোনো উন্নয়ন করতে পারতেছি না আমরা। বরাদ্দগুলি সব বেলকুচিতেই চলে যায়। আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে বিএনপি সহ স্থানীয়দের পক্ষে জমা পড়েছে একাধিক আবেদন। হয়েছে 2টি মামলাও, তবে এখনো মেলেনি কোনো সমাধান। এনাদপুর এবং সাতপুরের 4টে ইউনিয়ন মিলে সেই 6 আসন ফিরে পাই, তাহলে এখান থেকে এমপি নির্বাচিত হবে, এখানে জনপ্রতিনিধিত্ব হবে। নির্দিষ্ট আইনে সীমানা নির্ধারণ করা হয়, সেখানে নির্বাচন কমিশনের এই বিষয়টি এখতিয়ার সম্পন্ন। আবেদন কেউ যদি করে আমরা এটা যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানিয়ে দেই। চৌহালি উপজেলা সহ শাহজাদপুর উপজেলার পূর্ব অংশের 4টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল সাবেক সিরাজগঞ্জ 6 আসন, যা পুনর্বহালের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ভাঙাচোরা খানাখন্দে ভরা বিধ্বস্ত সড়ক রীতিমতো নরক যন্ত্রণায় চট্টগ্রাম মহানগরীর মোহরা এলাকার বাসিন্দারা। সাম্প্রতিক ভারী বর্ষণে সড়কের দশা আরও বেহাল, ঝুঁকি নিয়েই করতে হচ্ছে চলাচল। বর্ষা শেষে ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করে সংস্কারের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। দেখে অজপাড়াগা মনে হলেও এটি আসলে বন্দরনগরীর মোহরা এলাকার দেওয়ান মহসিন পাড়ার সড়কের চিত্র। এমনিতেই বছরের পর বছর ভাঙাচোরা খনাখন্দে ভরা সড়ক, সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিতে অবস্থা আরও বেহাল। এই রাস্তা দিয়ে তো অনেক কষ্টে চলাচল করতে হয়, দীর্ঘদিন ধরেই বৃষ্টির কারণে রাস্তাটা ভাঙা। অনেক সময় রুগী পর্যন্ত নিয়ে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়, আর যখন জোয়ারের পানি আসে তখন তো আরো এতটুকু পানি থাকে। 5 মিনিটের একটা আপনার গন্তব্যে পৌঁছাতে পারবে, সেখানে আপনার ঘুরে যাইতে গেলে আপনার প্রায় আধা ঘন্টা সময় চলে যায়। এখানে সম্পূর্ণ মৌলিক কাজগুলো যেগুলো আছে প্রত্যেক কাজের জন্য আমাদের পানিগুলো ডেয়ে যেতে হয়। সংযোগ সড়ক হওয়ায় ছোট গাড়ির পাশাপাশি এখানে চলে পণ্যবাহী ভারী যানবাহনও, ফলে সড়কও ক্ষতবিক্ষত, ঝুঁকি নিয়ে চলছে চলাচল। গাড়ির চাকা নষ্ট হয়ে যায়, সেচি ভাঙি যায়, বিভিন্ন রকমের সমস্যা আছে, পানি উঠে যায়, অনেক সমস্যা হয়, গাড়ি চালাতে কষ্ট হয়, অনেক ভাঙাচোরা গাড়ি তাইতে উল্টে যায়। একটা গাড়ির যদি উল্টে পড়ে যায় তাহলে মানুষের ক্ষতি হবে, গাড়িরও ক্ষতি হবে। রাস্তাঘাট খারাপ না, ভাঙা ঘর। একই অবস্থা মোহরার LA খান সড়কের। গত বছরের 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় বন্ধ সংস্কার কাজ, চলাচলের দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের। রাস্তাটা ঠিক করতেছে, আজকে 2 বছর গত রমজানে ধরছিল, কাজ হয়ে যাবে বলছিল, কিন্তু হচ্ছে না। রাস্তাটা পড়ে থাকতে আজকে মনে হয় 5 বছর ধরে এরকম পড়ে থাকছে, কোনো কাজ করে নাই। এখানে যারা বিল্ডিং করছে ওই গত কয়েকদিন আগে বলতেছে ওরা এখান থেকে চলে যাবে যাতায়াতের ব্যবস্থার কারণে। একটা হসপিটালে নিয়ে যাবে এই সুযোগ নেই, না হয় কাঁধে করে নিয়ে যেতে হবে, না হয় রোগী মারা যাবে রাস্তায়। এই একটা পরিস্থিতির মধ্যেই আছি আমরা এখানে। শুধু এই এলাকাতেই নয়, সিটি কর্পোরেশনের তথ্য মতে চলতি বর্ষায় 41টি ওয়ার্ডে অন্তত 70 থেকে 80টি সড়ক বেশি ক্ষতিগ্রস্ত, যার পরিমাণ 100 কিলোমিটারেরও বেশি। যেখানে গর্ত হয়ে গেছে, যেখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়েছে, সেই রাস্তাঘাটটা খুব দ্রুত গতিতে রিপেয়ার করার জন্য সেটার ইনস্ট্রাকশন আমি দিয়েছি। সুবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুমিল্লার নাঙ্গলকোটে দুস্থ বিধবা নারীদের সরকারি VWB এর চাল নিয়ে চলছে 9-6। যমুনার অনুসন্ধানে প্রায় 6000 কেজি চালের হিসেবে মিলেছে গড়মিল। উপজেলা প্রশাসন বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। বিধবা ও দুস্থ নারীদের সহায়তার জন্য ভার্নাল উইমেন্স বেনিফিট VWBর চাল বিতরণ করে সরকার। কুমিল্লার নাঙ্গলকোটের ঘোড়ামারা সহ বেশ কয়েকটি গ্রামে সেই চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। 100 কেজি চাইলে 180 কেজি পাওয়ার কথা, 100 কেজি পাইছে, 80 কেজি পাইনি। আমরা বললাম যে কেন দেওয়া হয়নি, বলছে যে 80 কেজি অন্যদেরকে দেওয়া হবে। আমি করে চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, আমরা গরিবের পাশে খাড়ান না, দুঃখনীয় কাছে খাড়ান না।
গত 30 মে ও 22 জুন 2 ধাপে 6 মাসের জন্য বিতরণের চাল এসেছে এ অঞ্চলে। সে মাসেই 180 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তা ঠিকঠাক বুঝে পায়নি সুবিধাভোগীরা। স্থানীয়দের অভিযোগ, 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের যোগসাজশে চলছে এই স্বেচ্ছাচারিতা। শুনতে শুনতে আমি অনেক থেকে খবর নিয়েছি, কিন্তু একটা কাজ 6 টাকা খরচ হয়, কিন্তু মেম্বার চেয়ারম্যান কেন 200 টাকা নিছে আমি জানি না। ওনারা তো এখন ক্ষমতায় আছেন, ওনাদের বিরুদ্ধে কোনো কথা বললে এখানে আমরা কোনো ভ্যালু পাই না। উনি এই ইউনিয়ন পরিষদে যত অনিয়ম করতেছে, মানে আমার মনে হয় না কোনো চেয়ারম্যান এটা করছে। একটা ওয়ারিশন হতে 500 টাকা নেয়, একটা ট্রেড লাইসেন্স উনি 1400, 1500, 2000 টাকাও নেয়। অভিযোগের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা খাদ্য গুদামে টিম যমুনা। ইউপি অফিসের গুদামেই তালাবদ্ধ অবস্থায় মেলে প্রায় 19 বস্তা চাল। ইউপি সদস্য ও চেয়ারম্যানের বক্তব্যেও উঠে আসে চাল বিতরণে গরমিলের বিষয়টি। ধরা পড়লে চলে সাংবাদিককে ম্যানেজের চেষ্টা। অনেকে বলছে সম্ভাবনা কথা বলি না, অনেকে বলছে আমার ওয়ার্ড যেটা আছে, আমার ওয়ার্ডে আমি 80 কেজি করে চাল দিছি, আমার ওয়ার্ডে আমি 80 কেজি করে চাল দিছি। অন্য ওয়ার্ডের বিষয় আমি জানি না। গোডাউনে পর্যাপ্ত পরিমাণ জায়গা না হওয়ায় ওই যে সাপোজ 5 নং ওয়ার্ডে 5টা গার্ড, 5 গার্ডে 6 মাসের চাল যাওয়া হচ্ছে, ওই মেম্বারকে খবর দিয়ে ওই ওয়ার্ডের মেম্বার উনি নিয়ে ওইখানে বিতরণ করছে। বৃষ্টি বাদল বিভিন্ন ব্যস্ততায় আসলে মূলত মেম্বারে দেয় নাই। মেম্বারে কিছু মনে দিছে, কিছু লোককে দিছে, কিছু লোকের চাউল এখনো গোডাউনে আছে। তবে ট্যাগ অফিসারের দাবি কোনো অনিয়ম নেই, সব বিতরণ চলছে ঠিকঠাক। যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন দায়িত্বে থাকা কেউই। সবগুলো বিতরণ যখন নিয়ে করেছে তখন আমি সেখানে আমি নিজেকে আমি করি, আমি যেগুলো করছি সেগুলো আমি সঠিকভাবে আমি করছি, আগে যেগুলো করছি আমি সেগুলো সঠিকভাবে করছি। মেম্বার করা তো এটা তো ফ্যাক্ট না, চেয়ারম্যান নিজে চেয়ারে বসে আছে, তারপরে সচিব হলো মেম্বার সেক্রেটারি, উনি ইউনিয়নের সচিব যিনি উনি মেম্বার সেক্রেটারি, তো এখন ওনারা বিতরণ করে দিবে। উপজেলা বিএনপির দাবি, দলের সাথে কোনো সম্পর্ক নেই অভিযুক্ত চেয়ারম্যানের। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসনও। যারাই হোক না কেন আমি তো জানি না, তাদেরকে আইনের আওতায় না দৃষ্টান্ত শাস্তিটা হোক। দলের কেউই না, আমার সাথেও সম্পৃক্ত না। একজন যদি 1 কেজি কমও পায়, লাইনে দাঁড়িয়ে অভিযোগ দেয়, এখন এত কম দিবে মানুষজন অভিযোগ দিবে না, এটা কি করে হয়? সচেতন মহল বলছে, জনপ্রতিনিধিত্বকে পুঁজি করে যারা অনিয়ম দুর্নীতি করছে, নৈতিকভাবে তাদের দায়িত্বে থাকার অধিকার নেই। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটা জানিয়েছিলাম, রাজধানীতে সভা সমাবেশের খবর। এ বিষয়ে আরো জানবো। শাহবাগ থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, 12টা থেকে ছাত্রদলের ছাত্র সমাবেশ, কেমন প্রস্তুতি দেখছেন আপনি? চোখে পড়েছে কিনা? শাহবাগ এলাকায় কি অবস্থা এখন? মূলত গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু বিভিন্ন দল নানা কর্মসূচি নিয়েছে, তারই অংশ হিসেবে আজ ছাত্রদল কিন্তু দুপুরের পর থেকেই তাদের সমাবেশ শুরু করবেন, যতদূর আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত শাহবাগের যে অবস্থা, সাধারণত অফিসের সময় যান চলাচল কিন্তু খুবই স্বাভাবিক। এখন পর্যন্ত শাহবাগের যে এখানে কিন্তু তাদের যে মঞ্চ, সেটি কিন্তু নির্মাণ করা পাশে এখন পর্যন্ত আমরা দেখেছি পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা রক্ষী বাহিনী যারা আছে তারা কিন্তু মঞ্চের আশ্রয় ঘিরে কিন্তু তারা একটি বিশেষ নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের এই আশপাশে কিন্তু সমাবেশ কিন্তু বেশ কয়েকটি অস্থায়ী যেটি সেটি কিন্তু নির্মাণ করা হয়েছে, অর্থাৎ চিকিৎসা ফলে কাজ করে সুশৃঙ্খলভাবে এই সমাবেশ সম্পন্ন করা যায়। দর্শক, আমরা দেখার চেষ্টা করছিলাম, সহকর্মী রেদওয়ান দেখাচ্ছিলেন শাহবাগ এলাকায়, সেখানে ফুটেজে একটু ঝামেলা, আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব সেখানে নিয়ে যাওয়া আপনাদেরকে। বরগুনায় দোকানে ঢুকে সমন্বয়ক পরিচয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার রাতে পৌর শহরের বিবি সড়কের একটি কাপড়ের দোকানে হয় এই ঘটনা। ব্যবসায়ী নেতারা জানান, ইয়াসমিন তানিয়া নামের এক নারী পথচারীর ধাক্কায় পড়ে যায় বস্ত্র ব্যবসায়ী জসিমের শিশু সন্তান। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে বস্ত্র ব্যবসায়ী সমিতি তাৎক্ষণিক সমাধানের জন্য দুপক্ষকে ডাকে।
সেখানে সমন্বয়ক পরিচয়ের লোকজন নিয়ে উপস্থিত হন ইয়াসমিন তানিয়ার ছেলে সিনহা রহমান। এক পর্যায়ে ব্যবসায়ী জসিমের উপর হামলা চালান তিনি। বিদায়ী অর্থ বছরে হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 21 কোটি টাকা। প্রতিবেশী দেশের সাথে সম্পর্কে টানাপোড়েনে পণ্য আমদানির পরিমাণও কমেছে। সংশ্লিষ্টরা বলছেন অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি কম হওয়ায় প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। পণ্য আমদানির জটিলতা নিরসন হলে রাজস্ব আহরণের পরিমাণ বাড়বে বলে মনে করেন তারা। গেল 2024-25 অর্থ বছরে হিল স্থলবন্দরে 740 কোটি 9 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে আদায় হয়েছে মাত্র 719 কোটি 33 লাখ টাকা। কাস্টমস কর্তৃপক্ষ বলছেন লক্ষ্যমাত্রা অর্জন না হলেও রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে। রেভিনিউ কমের যে বিষয়টা সেটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা দেখব যে দুই দেশের সম্পর্কের কারণে গত বছরের তুলনায় কিন্তু আমাদের এখানে গাড়ির সংখ্যাও কমে গেছে এবং আমদানিকৃত পণ্যের পরিমাণও কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন একসময় এই বন্দর দিয়ে পাথর সহ অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি বেশি হতো। তাদের অভিযোগ পণ্য ছাড়করণে কাস্টমসের দীর্ঘসূত্রিতা, এইচএস কোড জটিলতা, অধিক শুল্ক আদায় সহ নানা কারণে অনেক আমদানিকারক এই বন্দর দিয়ে পণ্য আনছেন না। এর বিরূপ প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। আমরা তো প্রচণ্ড চেষ্টা করতেছি যে ইম্পোর্টাররা এই পোর্টে আসুক, উৎসাহী হোক, কিন্তু তারা নিরুৎসাহিত বোধ করতেছে। অন্য বর্ডারে তারা ভালো মনে করতেছে, ওই জন্য যাচ্ছে। সোনা মসজিদ পোর্ট দিয়ে এবং হোমরা পোর্ট দিয়ে কিছু বাড়তি সুবিধা পাওয়ার জন্য তারা ইম্পোর্টাররা ওখান থেকে আমদানি করছে, তাদের ডিউটিতে অনেক সাশ্রয় হচ্ছে। আমদানিকারকরা আমদানি করে আসলে বেনিফিট হইতে পারতেছে না। হ্যাঁ, এই কারণেই আসলে এই সমস্যাটা অ্যারাইজ করছে। কয়েক মাস আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন 100 থেকে 150 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে আমদানি হচ্ছে 20 থেকে 30 ট্রাক পণ্য। এতে বিপাকে পড়েছেন বন্দরের শ্রমিকেরা। আর এখন কোনো গাড়ি ঢোকে না। আগে 400-500 টাকা করে কাম হতো, এখন 150 টাকা হয়। আবার কোনোদিন ঘুরে যাই আমরা। আগে একটু কাজ কাম হইতেছিল, গাড়ি ঢুকতেছিল, দিনে 400-500 কামাই করতাম। এখন বর্তমানে 150 হয় না। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ, ডাল, জিরা, এলাচ, খৈল, ভুসি আমদানি করা হচ্ছে। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে রাজি নয় হামাস। শনিবার এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে প্রতিরোধের পূর্ণ অধিকার রয়েছে তাদের। যতদিন না জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে, ততদিন অস্ত্র ত্যাগ করবে না তারা। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফের গাজা সফরের সমালোচনাও করেছে হামাস। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েলের অন্যতম প্রধান শর্ত হামাসের নিরস্ত্রীকরণ। তবে শুরু থেকেই এই ইস্যুতে অনড় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি গেল সপ্তাহেই ভেস্তে যায় হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চিরবৈরী দুদেশের নৌশক্তির অন্যতম স্তম্ভ সাবমেরিন। ডুবোজাহাজের শক্তির সক্ষমতায় উভয়ের অবস্থানই প্রায় সমান। প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম এমন ডুবোজাহাজ রয়েছে দেশগুলোর সমর ভাণ্ডারে। রুশ বহরে এখনও ডিজেল চালিত সাবমেরিন থাকলেও মার্কিন বহরের সবগুলোই পরমাণু শক্তি চালিত। সাবেক রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের উস্কানির পর দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকে আলোচনায় দুই দেশের সাবমেরিন সক্ষমতা। যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে প্রচলিত এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুই ধরনেরই সাবমেরিন রয়েছে। মোট 67টি সক্রিয় ডুবোজাহাজ রয়েছে দেশটির কাছে। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল বহনে সক্ষম ওহাইও ক্লাস সাবমেরিন, বুমার নামে পরিচিত এই ডুবোজাহাজ 18টি সক্রিয় রয়েছে। অন্যদিকে ফাস্ট অ্যাটাক সাবমেরিনের মধ্যে অন্যতম ভার্জিনিয়া ক্লাস। যুক্তরাষ্ট্রে 22টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন রয়েছে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিন রয়েছে 24টি। এসব ডুবোজাহাজকে সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড হিসেবে মনে করা হয়। অন্যদিকে সি উলফ ক্লাস সাবমেরিন রয়েছে 3টি। ক্রুজ মিসাইল, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের টর্পেডো থাকে সব সাবমেরিনে। হামলার পাশাপাশি নজরদারি এবং গুপ্তচর বৃত্তির কাজেও ব্যবহৃত হয় সব সাবমেরিন।
অন্যদিকে রুশ সমর ভান্ডারে রয়েছে 64টি সাবমেরিন, যার মধ্যে রুশ নৌশক্তির অন্যতম স্তম্ভ মনে করা হয় পরমাণু শক্তিচালিত 25টি সাবমেরিনকে, যেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এর পাশাপাশি রয়েছে ডিজেল চালিত 23টি সাবমেরিন। এছাড়াও বিভিন্ন সক্ষমতার ডুবোজাহাজ রয়েছে রাশিয়ার। ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই উপকূলীয় এলাকা সহ সংবেদনশীল বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা আছে এসব সাবমেরিন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দুদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান সাবেক প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল PMLN-এর প্রধান নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ইরানের প্রেসিডেন্টের সফর সঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। লাহোরে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের কবরে শ্রদ্ধা জানান পেজেশকিয়ান। এরপর যান ইসলামাবাদে, সেখানে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সফরে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সাথে বৈঠক করবেন ইরান প্রেসিডেন্ট। প্রতিনিধি পর্যায়ের বৈঠক হবে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে। গেল মে মাসে ইরান সফর করেন শেহবাজ।